তো ওয়েলকাম ব্যাক। দেখো ব্রো, আমরা সবাই নারুতো দেখেছি, আর এটা দেখে তোমাদের সবার মনে হতে পারে যে আমি তো নারুতো সম্পর্কে সব জানি। কিন্তু ওয়েট ব্রো, নারুতো অ্যানিমেতে এখনো এমন কিছু মিস্ট্রি বা রহস্য আছে যার ব্যাপারে আমরা কিছুই জানি না। উদাহরণ হিসেবে হাশিরামা সেনজু আসলে মারা গেল কিভাবে, অথবা এই লর্ড জাশিন কি আসলে একজন গড নাকি কোনো ওৎসুৎসুকি। তাই আজকের ভিডিওতে আমি নারুতো অ্যানিমের এমনই সব রহস্যের মধ্যে টপ 7টি সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য বা আনসলভড মিস্ট্রি নিয়ে কথা বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চলো শুরু করা যাক। তো ব্রো, সবার প্রথমে যে আনসলভ মিস্ট্রিটা আছে তা হলো দ্য এক্সটিনশন অফ সেনজু ক্ল্যান। দেখো, আমরা সবাই জানি যে হিডেন লিফ ভিলেজ অর্থাৎ কোনোহা ভিলেজকে দুটো সবচেয়ে পাওয়ারফুল এবং বড় ক্ল্যান সেনজু এবং উচিয়া ক্ল্যান মিলে তৈরি করেছিল, যেখানে আমরা উচিয়া ক্ল্যানের হিস্ট্রি বা ইতিহাস সম্পর্কে জানি যে কিভাবে ভিলেজ পুলিশ ফোর্সে তাদের ভূমিকা ছিল, যেখানে তারা সব ক্রাইম বা অপরাধ দেখতো, আর এরপর কিভাবে তারা নিজেরাই একটা অপরাধ থেকে বেঁচে যায় সেটাও আমরা জানি। এই ক্ল্যানের অবস্থাও খুব ভয়ঙ্কর হয় যখন ইটাচি এক রাতেই সবাইকে শেষ করে দেয়। কিন্তু সেনজু ক্ল্যানের কি হলো, এদের ব্যাপারে আমাদের কাছে কোনো সঠিক ইতিহাস জানা নেই। এটুকু ছাড়া যে সেনজু ক্ল্যান নারুতো ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল ক্ল্যানগুলোর মধ্যে একটি ছিল, যেখানে হাশিরামা আর তোবিরামা তাদের নিজেদের ক্ল্যানের লিডার ছিল, এমনকি তাদের ভাই বোন এবং কাজিনরাও ছিল। আফটার অল, এদের ক্ল্যান পুরো শিনোবি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ল্যান ছিল, যাদের কাছে আস্ত একটা আর্মি ছিল। কিন্তু তবু ব্রো, সেনজু ক্ল্যানের শেষমেশ হলোটা কি, আর এরা কোথায় চলে গেল? কারণ এখন এই ক্ল্যানের মধ্যে মাত্র একজন জীবিত মানুষের কথা আমরা জানি, সে হলো সুনাডে, আর তাকেও বরুতো অ্যানিমে থেকে প্রায় গায়েবই করে দেওয়া হয়েছে, যা দেখে বর্তমানে বরুতো দেখলে মনে হয় যে সেনজু ক্ল্যানের যেন কখনো কোনো অস্তিত্বই ছিল না। তো দেখো ব্রো, অনেকের মাথায় এই প্রশ্নটা আসতেই পারে যে সব সেনজু ক্ল্যানের লোকেরা কি মারা গেল, নাকি তারা নিজেদের লাস্ট নেম বা পদবি চেঞ্জ করে নিল। তো দেখো, এই ব্যাপারে আমি একটু রিসার্চ করেছি, আর তা থেকে জানা যায় যে সেনজু ক্ল্যানের লোকেরা মারা যায়নি, বরং অন্য ক্ল্যানের মানুষদের সাথেই ম্যারেজ করে নিয়েছিল। ওয়েল, এর কারণ হলো সেনজু ক্ল্যানের লোকেরা শান্তি এবং একতায় বেশি বিশ্বাস করত। তাদের মতে ক্ল্যানের প্রতি লয়াল থাকার চেয়ে ভিলেজের গুরুত্ব বেশি। এই আদর্শের কারণেই সেনজু ক্ল্যানের সব লোক আস্তে আস্তে বাকি ক্ল্যানের লোকেদের সাথে ইন্টার ম্যারেজ বা বিয়ে করতে শুরু করে, যাতে সেনজু ব্লাড লাইনের স্পেশালিটি আর পাওয়ার বাকি ক্ল্যানের লোকেদের মধ্যেও ছড়িয়ে পড়ে, আর তারপর কোনোহা আরো শক্তিশালী ভিলেজ হয়ে ওঠে। আর ব্রো, এটাই করার কারণে সময়ের সাথে সাথে সেনজু ক্ল্যান প্রায় বিলুপ্তই হয়ে যায়, কিন্তু তাদের লিগাসি উইল অফ ফায়ার এবং সুনাডের মতো বংশধরদের মাধ্যমে আজও বেঁচে আছে। উচিহা ক্ল্যানের মতো নয়, যারা নিজেদের আলাদা এক ঘরের মধ্যে ছিল আর নিজেদের আলাদা পরিচয় বানাতে চেয়েছিল, যারা ভিলেজের চেয়ে নিজেদের ক্ল্যানকে বেশি গুরুত্ব দিত। আর ওয়েল, তারপর এই জিনিসের কারণেই উচিয়া ক্ল্যানের কি হাল হয়েছিল সেটা আমাকে আর বলে দিতে হবে না। ওয়েল, এবার এর পরের মিস্ট্রিটা হলো দ্য কাল্ট অফ জাশিন। দেখো ব্রো, আমরা সবাই শিপুডেনে আকাটসুকি গ্রুপটা দেখেছি, যে গ্রুপে খুবই ভয়ানক আর পাওয়ারফুল একটা লোক ছিল, যাকে কেউ মারতে পারছিল না, কারণ সে আক্ষরিক অর্থেই অমর বা ইমর্টাল ছিল, যে ছিল হিডান। দেখো ব্রো, হিডানের ব্যাপারে যদি দেখা যায় তবে সে একমাত্র এমন ক্যারেক্টার যে পুরো নারুতো ইউনিভার্সে চাকরা নয় বরং ম্যাজিক বা জাদু ব্যবহার করত, আর সে এমন এক গড বা রিলিজিয়নকে ফলো করে যা হলো জাশিন, যেখানে এই গড বা দেবতার কাছে প্রার্থনা করলে সেই হিডানকে ইমমর্টালিটি বা অমরত্বের শক্তি দেয়, এমনকি ব্রো তাকে কার্স টেকনিকের মতো একটা শক্তিও দেয়। আমি জানি ব্রো, এটা একটু জেজেকে বা জুজুৎসু কাইজেনের মতো হয়ে গেল, কিন্তু দেখো ব্রো, এই পাওয়ার দিয়ে হিডান যে কোনো মানুষের ব্লাড দিয়ে নিজেকে সেই মানুষটার সাথে লিঙ্ক করতে পারে, যার ফলে যে ড্যামেজ হিডান নিজের উপর করবে সেটা ওই মানুষের উপরও হবে। আর যেহেতু হিডান মরতে পারে না কারণ সে অমর, তাই এর কারণে সে মরে না, বরং অন্য মানুষটাই মরে যায়, যা নিঃসন্দেহে অনেক বেশি ডেঞ্জারাস অ্যাবিলিটি। তো ব্রো, এখন প্রশ্ন একটাই আসে যে নারুতো ইউনিভার্সে জাশিন নামের কেউ কি সত্যি আছে, যে আক্ষরিক অর্থে একজন দেবতা, নাকি জাশিন একজন ওৎসুৎসুকি, অথবা এমন কোন এলিয়েন টাইপ বিং যারা ওৎসুৎসুকিদের আগেও পৃথিবীতে এসেছিল আর এখানে থাকতো, অথবা সে কোনো রিপার ডেড সিলের মতো স্পিরিট ডিমন, নাকি সিম্পলি হিদান কোনো এক পাগল লোক যে ভুল করে কোনো ফরবিডেন বা নিষিদ্ধ জুৎসু আবিষ্কার করে ফেলেছে আর সেটাকেই একটা গড বা দেবতার নাম দিয়েছে। সো নো ডাউট এই মিস্ট্রিটা অনেক বেশি অদ্ভুত আর এখনো আনসলভড। আফটার অল ব্রো, হিডান একমাত্র এমন ব্যক্তি যে পুরো নারুতো ইউনিভার্সে লিটারালি ইমর্টাল, আর টেকনিক্যালি যদি দেখা যায় তবে হিডান এখনো নারা ফরেস্টের মাটির নিচে জীবিত আছে।
ওয়েল, এর পরের মিস্ট্রি হলো রিপার ডেড সিল মাস্ক। দেখো ব্রো, আমরা সবাই জানি যে উজুমাকি ক্ল্যান নারুতোতে সবচেয়ে ভয়ঙ্কর ক্ল্যানগুলোর মধ্যে একটি ছিল। এমনকি অন্য ক্ল্যানগুলো এদের দেখে ভয় পেত। আফটার অল, উজুমাকি ক্ল্যানের লোকেরা একটা সিলিং সাইন দিয়ে টেইলড বিস্টদের ক্যাপচার বা বন্দি করতে পারত। আর এমনকি তাদের চাকরা আর লাইফ ফোর্স এত বেশি শক্তিশালী ছিল যে তারা অনেক লম্বা জীবন বাঁচত। আর এমনই ওভার পাওয়ার্ড আর খতরনাক ক্ল্যানের কাছে আরো একটা অদ্ভুত জিনিস ছিল, যা হলো রিপার ডেড সিল মাস্ক, যেখানে আমরা কোনোহার বাইরে একটা পুরনো আর ভাঙা টেম্পল দেখি, যাকে উজুমাকি মাস্ক শ্রাইন বলা হয়। আর এখানে আমরা ওই মাস্কগুলো পাই যা রিপার ডেড সিলের সাথে কানেক্টেড। আর আমরা অলরেডি জানি যে এই মাস্কগুলোর মধ্যে এমন একটা মাস্ক আছে যা দিয়ে শিনিগামিকে সামান করা যায়, যে কিনা একজন ডেথ গড বা মৃত্যু দেবতা। আর এটা দিয়ে এরা রিপার ডেড সিল জুটসু ব্যবহার করতে পারে। আফটার অল ব্রো, এই মাস্ক ব্যবহার করেই মিনাতো নাইন টেলসের চাকরা নারুতো এবং নিজের মধ্যে সিল করেছিল। কিন্তু ব্রো, সব থেকে ভয়ের ব্যাপার হলো আমরা ওই টেম্পলের দেওয়ালে শুধু একটা মাস্ক নয়, বরং অনেকগুলো মাস্ক দেখেছিলাম। ও ব্রো, সবার মনে সিম্পল এই প্রশ্নটা তো আসেই যে বাকি সব মাস্কের কাজ কি? এগুলো কি অন্য কোনো গড, ডিমেন বা কোনো অজানা এন্টিটিকে সামান করতে পারে, নাকি সেগুলো আলাদা আলাদা কোনো ফরবিডেন সিলিং জুটসুর জন্য বানানো হয়েছিল? পার্সোনালি আমার তো মনে হয় যে এই বাকি সব মাস্ক হয়তো আলাদা আলাদা গড বা দেবতাদের সামান করতে পারে। আর যদি উজুমাকি ক্ল্যানের মতো লোকেরা এমন মাস্ক বানাতে পারে যা লিটারালি মৃত্যুকেও কন্ট্রোল করতে পারে, তবে ভাবো যে তাদের কাছে আরো কি কি ডেঞ্জারাস জিনিস থাকতে পারে যা আমরা আজও জানি না। এমনকি উজুমাকি ক্ল্যানের লোকেদের কাছে হয়তো সোল, ডাইমেনশন, এমনকি কসমিক পাওয়ার রিলেটেড কিছু মাস্ক থাকতেও পারে। আর এই কারণেই হয়তো বাকি সব কান্ট্রি উজুমাকি ক্ল্যানকে এত বেশি ভয় পেত, কারণ তাদের কাছে এত ডেঞ্জারাস আর গডলি পাওয়ার ছিল। আর এই কারণেই তারা পুরো শিনোবি বিশ্বের জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছিল। আর এই জন্যই নারুতো ওয়ার্ল্ডের সব নেশন বা দেশ মিলে উজুমাকি ক্ল্যানকেই শেষ করে দেয়। এমনিতে ব্রো, এই মাস্কগুলো দেখে তো মনে হয় যে উজুমাকি ক্ল্যানের পাওয়ার সম্পর্কে আমরা মাত্র 10% জানতাম, 90% তো আমরা কিছুই জানি না। এমনিতে এটা অনেক বেশি ওয়াইল্ড থিওরি, কিন্তু আমি ভাবছি যে ভবিষ্যতে যদি বোরুতোতে জানা যায় যে বোরুতো উজুমাকি যে কিনা উজুমাকি ক্ল্যানের মেম্বার, সেখানে উজুমাকি ক্ল্যান হয়তো কোনো এলিয়েন রেস থেকে এসেছে, যেমন ওৎসুকি ক্ল্যান। ব্রো ভাবো, যদি এমন হয় তবে এটা কতটা ডেঞ্জারাস। ওয়েল ব্রো, এবার এর পরের মিস্ট্রি হলো রকলির বাবা মা। দেখো, আমরা সবাই নারুতোর বাবা মা সম্পর্কে জানি, সাসকের বাবা মা, সাকুরার বাবা মা সম্পর্কে, এমনকি আমরা উজুমাকি ক্ল্যানের হিস্ট্রি সম্পর্কেও অল্প বিস্তর জানি। কিন্তু রকলির বাবা মা, তাদের ব্যাপারে ব্রো জিরো ইনফো, মানে কিছুই জানা নেই, যেন তাদের কখনো অস্তিত্বই ছিল না। আর এটা আরো বেশি অদ্ভুত তখন লাগে যখন রকলির পুরো ক্যারেক্টার আর্কটাই হার্ড ওয়ার্ক বনাম জেনেটিক্স এর উপর বেসড। তাই এই জিনিসের জন্য আমার মনে হয় রকলির বাবা মাকে দেখানো উচিত ছিল, যেখানে দেখো রকলি না নিনজুটসু ব্যবহার করতে পারে না গেনজুটসু, যার কারণে মনে হয় যে হয়তো এটা কোনো জেনেটিক ডিফেক্ট হতে পারে। এর থেকে অনেক প্রশ্ন এটাও আসে যে রকলির বাবা মা কি কোনো সাধারণ সিভিলিয়ান ছিল, নাকি তারাও চাকরা ব্যবহার করতে পারতো না? তবে দেখো, এই ব্যাপারে আমি শিওর যে রকলির বাবা মাইট গাই তো নয়। কিন্তু ব্রো, কিছু থিওরি এমনও আছে যে রকলির বাবা মা নাইন টেলসের অ্যাটাকের সময় মারা গিয়েছিল, যার কারণে লি অনাথ হয়ে যায়। কিন্তু যদি এটা সত্যি হতো, তবে লি কখনো নিজের বাবা মায়ের কথা মেনশন কেন করে না, বা তার কাছে তাদের ফটো কেন নেই, আর না সে কখনো তাদের কবরে ভিজিট করে? এটা দেখে মনে হয় যে রকলি যেন হঠাৎ করে অস্তিত্বে চলে এসেছে। আর এই কারণেই ব্রো, রকলির প্যারেন্টস নো ডাউট নারুতো ইউনিভার্সে অন্যতম বড় এক আনসলভ মিস্ট্রি। এটা নিয়ে আজ থেকে 9 মাস আগে একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারো। ওয়েল, এবার এর পরের মিস্ট্রি হলো ইটাচি ইয়াতামিরোর আর তোৎসুকা ব্লেডের মতো অস্ত্র বা ওয়েপেন কোথায় পেল। দেখো ব্রো, আমরা সবাই ইটাচির সুসানো দেখেছি, যা কিনা নারুতো ইউনিভার্সে সব থেকে পাওয়ারফুল সুসানো মানা হয়, যদি আমরা পারফেক্ট সুসানোকে বাদ দেই, কারণ এর কাছে দুটো গড টিয়ার ওয়েপন আছে। প্রথম ইয়াটামিরোর এবং দ্বিতীয় তোৎসুকা ব্লেড, যেখানে সে ইয়াটামিরোর দিয়ে যে কোনো অ্যাটাক রিফ্লেক্ট করতে পারে, আই মিন যে কোনো। আর দ্বিতীয় হলো তোৎসুকা ব্লেড, যা দিয়ে সে যে কাউকেই সিল করতে পারে, সেটাও মাত্র এক আঘাতেই। এমনকি ইটাচি যখন নিজের সুসানো সামান করছিল, তখন এটা দেখে তো ব্রো ওরোচিমারু ভয় পেয়ে গিয়েছিল, যেখানে সে নিজে বলেছিল যে সে সারা জীবন ধরে তোৎসুকা ব্লেড আর ইয়াটামিরোর খুঁজছিল। সো আমাদের কাছে এটা ক্লিয়ার যে এই অস্ত্রগুলো ইটাচির নয়, আর ইটাচি এই অস্ত্রগুলো খুঁজে বের করেছে। কিন্তু ব্রো, আবার প্রশ্ন এটা আসে
যে এই অস্ত্রগুলো কি চাকরাতে তৈরি নাকি এগুলো কোনো ফিজিক্যাল আইটেম যা সে নিজের সুসানোর সাথে কোনোভাবে মিক্স করে দিয়েছে, অথবা সিম্পল এগুলো কোনো স্পিরিট ওয়েপন। আর যদি ওরোচিমারু এগুলো খুঁজছিল তার মানে হলো ব্রো এই ওয়েপনগুলি ইটাচির জন্মের আগে থেকেই ছিল। তো কি তার মানে এই ওয়েপনগুলো সেজ অফ সিক্স প্যাচ বানিয়েছিল? ওয়েল, কেউ কিছুই জানে না, কারণ ব্রো দেখো এই ওয়েপনগুলো নো ডাউট অনেক বেশি পাওয়ারফুল ছিল। লাইক আমি ইমাজিনও করতে পারছি না এগুলো কত বেশি পাওয়ারফুল। লাইক তোমরা ভাবতে পারছো না যে এই ওয়েপনগুলো কতটা শক্তিশালী। আই মিন লাইক সাসকের মতো লোকের কাছে যদি এই ওয়েপনগুলো থাকতো তবে সে কি না করে দিত। কিন্তু তবুও ব্রো ইটাচি এইসব গড টিয়ার ওয়েপনের সিক্রেট বা গোপন রহস্য নিজের সাথে নিয়ে গেছে, যার কারণে এই অস্ত্রগুলো চিরকালের জন্য হারিয়ে গেছে। ওয়েল, এর রিলেটেড কিছু এমন থিওরি আছে। ইটাচির দেখো না ছোটবেলা থেকে ইতিহাসের ব্যাপারে পড়াশোনা, এদিক ওদিক গুহায় যাওয়া খুব পছন্দ ছিল, আর হয়তো ইটাচি ওইখান থেকেই এই ওয়েপনগুলো খুঁজে পেয়েছিল। কিন্তু দ্বিতীয় থিওরি এটাও আছে যে কিশিমোতো সেন্সে জেনে বুঝেই ইটাচিকে এমন ওয়েপন দিয়েছিল যাতে সে ওরোচিমারুকে সাসকের ভিতর থেকে বের করে আনতে পারে আর তাকে সিল করতে পারে। কারণ এমন দেখা গেলে সাসকের ভিতর থেকে ওরোচিমারু ওই সেল কেউ কিভাবে বের করতে পারতো। সো নো ডাউট ব্রো এটা নারুতোতে অন্যতম বড় এক আনসলভ মিস্ট্রি। ওয়েল, এবার এর পরের মিস্ট্রি হলো ব্রোকেন ওতোৎসুকি স্ট্যাচু। ওয়েল দেখো এতে না তোমরা অনেক বেশি মজা পাবে। দেখো বড়তো না সবাই দেখেছে, কিন্তু তোমার কি সেই সিনটা মনে আছে যখন সাসকে একটা অন্য ডাইমেনশনে যায় যেখানে সে টেনটেলসকে দেখে, আর ওখানেই সাসকের সামনে একটা বড় ইন্টারেস্টিং দেওয়াল ছিল যার উপর 6টা সিম্বল বা প্রতীক আঁকা ছিল যা ওতোৎসুকিদের জোড়াকে রিপ্রেজেন্ট করে, যেখানে আমরা কাগুয়া এবং ইশিকির সিম্বল দেখি, কিনশিকি আর মোমোশিকির সিম্বল দেখি, এবং আরো দুটো এমন সিম্বল দেখি যা ধ্বংস বা ডেস্ট্রয় হয়ে আছে। এটা আমাদের ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে এমন দুজন ওতোৎসুকি ছিল যারা আগেও পৃথিবীতে এসেছিল। তো ব্যাস প্রশ্ন এটাই ওঠে যে এই ভাঙা সিম্বলওয়ালা ওতোৎসুকিরা আসলে কে ছিল, আর সেই ওতোৎসুকিরা কি এখন মারা গেছে নাকি তারা নিজেদের ক্লানকে বিট্রে বা ধোকা দিয়েছে। ওয়েল, কিছু ফ্যান এটা মনে করে যে হয়তো ওই সিম্বলগুলোর মধ্যে একটা সিম্বল লর্ড জাসিনের, কিন্তু আমার কাছে এটা অনেক বেশি ওয়াইল্ড থিওরি মনে হয়। কিন্তু কিছু লোক এটাও ভাবে যে এরা হয়তো হিউগা ক্লানের অ্যানসেস্টর বা পূর্বপুরুষ হতে পারে। কিন্তু ব্রো এটা দেখে আমাদের এটা তো বোঝা যায় যে বোরুতোতে এমন কোন দুজন গড লেভেল বিং আছে যাদের ব্যাপারে আমরা এখনো কিছুই জানি না। এই সিন আমাদের ক্লিয়ারলি দেখায় যে ওতোৎসুকি আর তাদের গড লেভেল পাওয়ার্স অনেক বেশি পুরনো আর এনশিয়েন্ট, আর কাগুয়া আর মোমোশিকির আগেও অনেক ওতোৎসুকি হয়তো পৃথিবীতে এসেছিল আর হয়তো তারা পৃথিবীকে ধ্বংস করে দিয়েছিল। এমনিতে ব্রো এটাকে নিয়ে একটা খুব পপুলার থিওরি আছে যেখানে এমনটা মানা হয় যে এই দুটো সিম্বলের মধ্যে একটা সিম্বল শিবাই ওতোৎসুকির, যেখানে এমন মানা হয় যে কাগুয়া আর মোমোশিকি পৃথিবীতে আসার আগেই শিবাই এবং আরো এক ওতোৎসুকি তার সাথে পৃথিবীতে গিয়েছিল, আর হয়তো তারা পৃথিবীকে ডিস্ট্রয়ও করে দিয়েছিল। আর এই কারণেই হয়তো শিবাই এইসব পাওয়ার পেয়ে গেছে আর সে একটা গড লেভেল বিং হয়ে গেছে আর একটা আলাদা ডাইমেনশনে এক্সিস্ট করতে শুরু করেছে। এমনিতে ব্রো পার্সোনালি এই থিওরির মধ্যে তো দম আছে বলে মনে হয়। তাছাড়া তোমার কি মনে হয় আমাকে কমেন্ট সেকশনে জানিও যে আসলে এই সিম্বলটা কার হবে। ব্রো এবার ফাইনালি কথা বলি দ্য মোস্ট বিগেস্ট এবং আনসলভ মিস্ট্রি বা রহস্য নিয়ে, যা হলো হাশিরামা সেনজুর ডেথ। দেখো আমরা সবাই জানি যে হাশিরামা নারুতো ইউনিভার্সে সব থেকে পাওয়ারফুল শিনোবি ছিল। লাইক এর নামই ছিল দ্য গড অফ শিনোবি, যেখানে সে একাই সব টেল বিচদের পোকেমনের মতো ধরে ফেলেছিল আর পুরো নিনজা ওয়ার্ল্ড একে ভয় পেত। যেখানে হাশিরামার কাছে এমন সব সেলস বা কোষ ছিল যার মাধ্যমে সে কোনো হ্যান্ড সাইন ছাড়াই নিজেকে হিল করতে পারত, আর এর কারণেই আমরা একে আজ হাশিরামা সেলস নামে চিনি। যেখানে আজ এই হাশিরামা সেলস কতটা পাওয়ারফুল আর এর কাছে কত খতরনাক রিজেনারেটিভ অ্যাবিলিটি আছে তা আমাকে আর বলার দরকার নেই। লাইক হাশিরামা সেলস এত বেশি ওয়াইল্ড আর মিস্টেরিয়াস ছিল যে লোকেরা এটাকে চুরি করে করে এর উপর এক্সপেরিমেন্ট করছিল যাতে তারাও ইমর্টাল বা অমর হতে পারে। আফটার অল এই সেলের কারণেই মাদারা পর্যন্ত কত বছর বেঁচে ছিল। আর এর পাশাপাশি ব্রো হাশিরামার কাছে এত বেশি চাকরা ছিল যে সে 9 টেলসকে সারপ্রেস বা দমিয়ে রাখতে পারত। এমনকি সে মাদারা প্লাস 9 টেলসকে সারপ্রেস করে দিয়েছিল নিজের উড রিলিজ ইউজ করে। আর উড রিলিজের ব্যাপারে তো আমি বলতে ভুলেই গেছি ব্রো,
উড রিলিজ যে কতটা পাওয়ারফুল আর ওপি কে গেনকাই সেটা আমাকে আর বলার দরকার নেই। লাইক লোকেরা এখনো এর উপর রিসার্চ করে, কিন্তু তবুও তারা এখনো হাশিরামা লেভেলের উড রিলিজকে রেপ্লিকেট বা নকল করতেই পারেনি, যা এত বেশি কঠিন। ব্যাস আমাদের এর একটাই সফল এক্সপেরিমেন্ট সম্পর্কে জানা আছে, যা হলো আমাদের ইয়ামাতো। তো ব্রো, এর কারণেই এমন প্রশ্ন আসে যে এমন এক ডেঞ্জারাস আর পাওয়ারফুল লোক শেষমেশ মারা গেল কিভাবে? কারণ আমরা যদি ডেটা বুক দেখি তবে তাতে লেখা আছে যে ফার্স্ট গ্রেট নিনজা ওয়ার মানে ভিলেজ তৈরি হওয়ার কিছু বছর পরেই হাশিরামা মারা গিয়েছিল। তো প্রশ্ন এটাই আসে যে সে মারা গেল কিভাবে? তাকে কি কোনো র্যান্ডম লোক মেরে দিল, নাকি তাকে হারানোর জন্য পুরো একটা আর্মি লেগেছিল? আর এখানে একটা খুব ইন্টারেস্টিং আর পপুলার থিওরি আসে যে হাশিরামা যে সেল ছিল যা দিয়ে সে রিজেনারেশন অ্যাবিলিটি পেত, তার একটা খুব ডেঞ্জারাস কস্ট বা মূল্য ছিল। এমনিতে আমি যদি পার্সোনালি বলি তবে এই থিওরি আমার কাছে অনেক বেশি লজিক্যাল মনে হয়। যেমন আমরা সবাই জানি যে সুনারের যে 100 হিলিং টেকনিক আছে তাতে সে নিজের কপালে চাকরা স্টোর বা জমা করে রাখে, যা রিলিজ করে সে ডেঞ্জারাস স্ট্রেংথ আর রিজেনারেটিভ পাওয়ার পায়। কিন্তু এর কারণে তার লাইফ স্প্যান বা আয়ু একটু কমে যায়, যার কারণে সুনারে যতবার এই টেকনিক ব্যবহার করবে ততবার তার আয়ু কমতে থাকবে। আফটার অল এই টেকনিকের কারণেই তো সুনাডে আসলে এত বেশি বুড়ি। লাইক তোমরা সবাই তার রিয়েল ফেস তো দেখেইছো যে সে কেমন দেখতে, আর এই জন্যই ব্রো এমন মানা হয় যে হাশিরামার কেসেও হয়তো এমনটাই হয়েছে, যেখানে ক্রমাগত নিজের হিলিং পাওয়ার ব্যবহার করে হাশিরামার হয়তো সব সেলস বার্ন আউট বা শেষ হয়ে গিয়েছিল, মানে সে এক্সট্রা হিলিং আর চাকরার জন্য নিজের লাইফই স্যাক্রিফাইস করেছিল। তো এই থিওরি অনুযায়ী অতিরিক্ত সেল ব্যবহারের কারণে অবশেষে তার লাইফ স্প্যানই শেষ হয়ে গিয়েছিল। আর এটাই সব থেকে লজিক্যাল এক্সপ্লেনেশন মনে হয় যে হাশিরামা আসলে মারা গেল কিভাবে। এমনিতে তোমার কি মনে হয়? তুমি আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। এমনিতে ব্রো এমন আরো একটা মিস্ট্রি আছে যা বলিনি, সেটা হলো মিস্ট্রি অফ নামিকাজে ক্ল্যান। আর ব্রো এই মিস্ট্রিটা অনেক বেশি খতরনাক, আর আমি ভাবছি যে আমি এটা নেক্সট কোনো ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে ডু সাবস্ক্রাইব। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব if you are an anime lover. See you in the next one, and tata.